This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা মানে সময় ৫ কথার। আর ৫ কথা মানে সকাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর ঘটে গিয়েছে। সেই সমস্ত খবরের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে প্রশ্ন করব। আমরা ফোকাসে আনবো আপনাদের সেই সমস্ত তথ্য বা সেই সমস্ত ইস্যুগুলো। এবং সেই ইস্যুগুলোর মধ্যে দুটি ইস্যু আমরা বেছে নিয়েছি বিস্তারিত, যেগুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত। ৫ কথার ৫টি ইস্যুর মধ্যে দুটি ইস্যু আপনাদের সামনে তুলে ধরি। পিসিআর কে বলছে বিগ বলে প্লে করতে। ইস্যু নম্বর ১, বিহার হয়ে উঠছে কলকাতা। হঠাৎ করে এই প্রশ্ন কেন উঠছে? কারণ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক ঘটনায়। দ্বিতীয় বিষয় কি, কসবায় কোন কারবার? বর্গ ফুটে কি বিবাদ লুকিয়ে রয়েছে? এই ধরনের প্রশ্নগুলো তো উঠবে। কেন উঠবে না? কারণ একের পর এক জমি কেলেঙ্কারির বিষয় তো উঠে আসছে এই ৫ কথার বিভিন্ন ঘটনায় বা কসবার ঘটনায়। ৫ কথা শুরুতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বলতেই হচ্ছে ৫টা কথা। কি চলছে বলুন তো? নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলছেন শহরের মানুষ, প্রশাসনের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। পরের পর ঘটনার তো অভাব নেই। এই দেখুন না, ৯ নভেম্বর শিয়ালদার বাজারে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। ১৫ই নভেম্বর কসবায় কাউন্সিলরকে গুলিতে খুনের চেষ্টা। আর ১৬ই নভেম্বর টালিগঞ্জে আক্রান্ত কলকাতা পুলিশের ইন্সপেক্টর। ১৭ই নভেম্বর মুকুন্দপুরে সোনার দোকানের মালিককে কোপ। প্রশ্ন উঠছে, কলকাতা কি ক্রমে বিহার হয়ে উঠছে? শুক্রবার রাতে কসবার শপিং মলের কাছে কাউন্সিলরকে খুনের চেষ্টা। দুদিন কাটতে না কাটতেই তার ঠিক ৫ কিলোমিটারের মধ্যে সোনার দোকানে লুটের চেষ্টা। বাধা পেয়ে মালিককে কোপ। পূর্ব যাদবপুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে দুষ্কৃতী তাণ্ডব। পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর বাজার সকাল 11:30 নাগাদ এই যে সোনার দোকান আমরা দেখতে পাচ্ছি, এই সোনার দোকানের ভেতরে এক দুষ্কৃতী সে প্রবেশ করে এবং ব্যবসায়ীর সঙ্গে সে সোনার বিভিন্ন অলংকার কেনাবেচা নিয়ে কথা বলতে থাকে এবং তার মাঝেই সে লুটপাট চালানোর চেষ্টা করে। ক্রেতার সেজে সোনার দোকানে লুট নয়তো ডাকাতির চেষ্টা। ইদানিং এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। ব্যারাকপুর, ডোমজুড়, রানীগঞ্জ, পুরুলিয়া, তালিকাটা নেহাত কম নয়। মুকুন্দপুরেও ক্রেতার ছদ্মবেশে লুটের ছক। দোকানের মালিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন লুটের চেষ্টা? পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের জালে ত্রিপুরার বাসিন্দা দীপঙ্কর পাল। শেয়ারে ভরাডুবি, তারপর নাকি লুটের চেষ্টা। এই দীপঙ্কর পাল সে সম্প্রতি শেয়ার মার্কেটে বহু টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু সেই বিনিয়োগের পর সে বেশ কিছু টাকার লোকসান খায়, মোটা অঙ্কের টাকা তার লোকসান হয় এবং তারপরেই সে এই লুটের পরিকল্পনা করে। রবিবার সকালেই হামলা এমন নয়। পুলিশ সূত্রে খবর, ৩ দিন আগেই মুকুন্দপুরে সোনার দোকানে যায় অভিযুক্ত। ১২ গ্রাম ও ৩ গ্রামের দুটি সোনার চেন পছন্দ করে অভিযুক্ত। এই মুহূর্তে যে সোনার চেন দুটির বাজার দর ১,৪০,০০০ টাকা। রবিবার দোকানে গিয়েই সোনার চেন দুটি দেখতে চায় অভিযুক্ত। এরপরই সুযোগ বুঝে হামলা। তবে সোনার দোকানের মালিককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেও কাজ হাসিল হয়নি। স্থানীয়রা অভিযুক্ত দীপঙ্করকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সাগর নামে মহারাষ্ট্রের এক বাসিন্দাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যেহেতু ওনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তার মানে মনে হচ্ছে ঘটনাটা প্রি প্ল্যান করা, বা যারা করেছে হয়তো প্রফেশনাল। মানে ছুরি অস্ত্র নিয়ে এসছে মানে হয়তো বা চুরি বা ছিনতাই এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি। গলাতেই দেয়। এবার ওই সময় চিৎকার করে সঞ্জয় দা, এবং ও ছুরি চালানো অবস্থায় চিৎকার করে, ধরে রাখে ওকে। ওই মুহূর্তে আমাদের এই কাকিমারা আশেপাশে আছে এবং আমার দাদারা, পাড়া দাদারা সবাই থাকে, সবাই মিলে ঝাঁপিয়েছে, ধরে ফেলে, দুজনকে ধরে ফেলে এবং পরবর্তীতে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে। দিনে দুপুরে লুটের চেষ্টা, ধারালো অস্ত্রের কোপ। আমরা তো রাত্রির বেলা ১২টা-১টার সময় যাই, এখানে কোনো ব্যাপার না। আমরা কোনোদিন ঘটে না এরকম ঘটনা আমাদের এখানে। আমাদের মুকুন্দপুরে এই ঘটনার এই প্রথম হলো। একেবারে সকালবেলায় এই প্রথম ঘটনা, এরকম ঘটনা ঘটে না আমাদের শান্তিপূর্ণ এলাকা। সবথেকে বড় কথা দাদা, আমাদের অঞ্চলে আপনি সারা রাত ধরে লোক যাতায়াত করে, কখনো কোনো রকম কিছু হয় না। অস্ত্র হাতে একাই সোনার দোকানে লুটের চেষ্টা। কতটা ভয় ডরহীন হলে এইভাবে দুষ্কৃতী তাণ্ডব চালানো যায়? আইন শৃঙ্খলার দুর্দশায় কি দুষ্কৃতীদের সাহসী করে তুলেছে? যারা এই কাজ করছে, আপনি জানবেন, যারা এই কাজ করছে তারা কিন্তু শার্প লুকআউট মেনটেন করে। কেন মেনটেন করে? কারণটা এরা জানে যে আমাদেরকে যদি পুলিশ ধরেও আমাদের কোনো শাস্তি হবে না। সুপ্রিয় ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। আর দেখুন, এই মুকুন্দপুর থেকে যদি আমি কসবার দূরত্বটা আপনাদেরকে বলি, বড়জোর ৫ কিলোমিটার। এই কসবাতে পরশু সন্ধ্যায় কাউন্সিলরকে খুনের চেষ্টা।
কেন? গতকালই আমরা আপনাদের হিন্ট দিয়েছিলাম, কিন্তু কোথাও বিবাদের পিছনে বর্গফুটের অঙ্ক লুকিয়ে রয়েছে। যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে সেই তত্ত্ব। কসবায় কোথাও কি জমি মধু, আর সেই মধু নিয়ে টানাটানি মৌমাছিদের। জোর কদমে চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ, আর অভিযোগ ওড়ানোর পালা। কেন টার্গেট কসবার কাউন্সিলর? শনিবারই ইঙ্গিত দিয়েছিলেন আক্রান্ত সুশান্ত ঘোষ। মধু থাকলে তো মৌমাছি আসবেই, এবং মৌমাছিরাও আসবে। সে মৌমাছি, লোকাল মৌমাছি আছে, বাইরের মৌমাছিরাও আছে। মধুবনে জমি বাড়ি, বর্গফুটেই নাকি বিবাদ। কত বর্গফুট? কাউন্সিলরকে খুনের চেষ্টার মামলায় অন্যতম অভিযুক্ত গুলজার খান ওরফে अफरोजের দাবি, सुशांत घोष गुंडा है, जगह दखल किया है तो मारा। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। এই সেই গোডাউন যা জুলকারের কাছ থেকে গুলজার খান কিনেছিল, এবং এই 2000 স্কোয়ার ফুটকে নিয়ে যাবতীয় বিতর্ক। চৌবাগার গুলশন কলোনির দাঁড়ভাঙা মোড়, এখানেই নাকি দুটি ফ্ল্যাট ও একটি 2000 স্কোয়ার ফুটের গোডাউন কেনে গুলজার, কিন্তু পরে দখল পায়নি বলে অভিযোগ। ফ্ল্যাটের প্রমোটার জুলকার নাইনের কথায় গুলজারের সুরি, আমি গুলজারকে বিক্রি করেছিলাম, ও দখল নিতে পারেনি, না দখলটা নিল হায়দার আলী। যার দিকে অভিযোগের আঙুল তিনি হায়দার আলী, সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ। হায়দার এবং সুশান্ত দুজনের অভিযোগ অস্বীকার করছেন। উল্টে জুলকারদের বিরুদ্ধেই ভেড়ি ভরাট করে ফ্ল্যাট বাড়ি আবাসন তৈরির অভিযোগ সুশান্ত এবং সুশান্ত অনুগামীদের। আপনারা যদি এটা ক্রিমিনালের অভিযোগ শুনে আমাকে প্রশ্ন করেন, এর চেয়ে দুর্ভাগ্য আর রাজনীতিতে হয় না। হ্যাঁ, হায়দার আলী আমার হয়ে গুলশনটা দেখে, কারণ আমি সপ্তাহে একদিন যাই, বাকি সময়টা হায়দার দেখে ওখানে। এবং আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে যে জলা জমি ভরাট করে কিছু করতে দেওয়া যাবে না, সেটা হায়দার ওখানে ফলো করে। তাতে আমাদের জ্ঞানত অজ্ঞানত হয়তো কোনো শত্রু হয়ে থাকতে পারে। আর একটা কথা বলেছিল কি ওখানে তোর দায়িত্ব আছে, যদি কোনো ভেড়ি ভরাট হয় তো আমি সব থেকে আগে তোকে ধরবো। দাদা এই জিনিসটা আমি ফলো করে চলছি, সেই জন্য আমি দাদাকে আগে বলেছি এটা ভেড়ি ভাড়াট হচ্ছিলো। দাদাকে আমি আপডেট করলাম, দাদা ওখানে একটা ভেড়ি ভাড়াট হচ্ছে। তখন দাদা যা অ্যাকশন নেওয়ার আছে দাদা অ্যাকশন নিয়েছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি ভেড়ি, যা দীর্ঘদিন আগে বোঝানোর অভিযোগ ওঠে এলাকারই এক জমি ব্যবসায়ী জুলকারের বিরুদ্ধে, যেটা সুশান্ত ঘোষটা দাবি করেছিল। এবং সেই ভেড়ি আটকায় কিন্তু 2022 সালে যখন কাউন্সিলর হয়ে আসে সুশান্ত ঘোষ, সেই সময় যে এই যে সুশান্ত কুমার ঘোষের যে কঠোর অবস্থান এবং জমিয়া মাফিয়াদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবার যে অবস্থান, তার ফলেই ওনাকে আজকে টার্গেট করা হচ্ছে। 120 বিঘায় 100 কোটির কারবার, সব বানচাল, টাকার অঙ্ক নেহাত কম নয়। তাই কি সুশান্তকে খুনের ছক? ষড়যন্ত্র কি একা গুলজারের, নাকি নেপথ্যে জুলকারও? দলিল হাতে নিয়ে ভেড়ি ভরাটের অভিযোগ উড়িয়ে জুলকার বলছেন, দেখুন আমি তো জমি উঁচু জমি নিয়েছি, সেটা আমি পীর দলিল দেখে সার্চ করে নিয়েছি। ওরা একবার ঘেরে দিয়েছিল, সেটা আমি কোর্ট থেকে অর্ডার পেয়েছি, এই কোর্টের সমস্ত কাগজ আছে, এই জমি নিয়ে কোনো বিধাবাদ নেই। সেটা হতে পারে ওই কেসটা এদিকে ঘুরাচ্ছে, ফাঁসাবার চেষ্টা করছি। হ্যাঁ, আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। তবে গুলজার বা জুলকার নয়, সুশান্ত অনুগামীদের সন্দেহ পিছনে আরো বড় কোনো মাথা থাকতে পারে। গুলজার একটা মোড়া আছে, এর পিছনে কোনো একটা বড় গেম চলছে, এটা পুলিশ খুব তাড়াতাড়ি বের করে নেবে। হায়দার আলী কোনো টার্গেট নেই, টার্গেট সুশান্ত কুমার ঘোষকে শেষ করবে। কোনো না কোনো পলিটিশিয়ান, অ্যান্টি পলিটিশিয়ান এর পিছনে এর বড় হাত আছে। মধুর লোভে আর কোন মৌমাছির নজর কসবায়, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। ভয় দেখানো নয়, সুশান্ত ঘোষকে জানে মারার পরিকল্পনা ছিল এই আফরোজের। আগে দুবার চেষ্টা করেও ছিল সে, কিন্তু ফেল করে। পুলিশের জেরায় এমনটাই নাকি দাবি করেছে কসবা কাণ্ডের মাস্টারমাইন্ড। তার 13 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। ঘটনার তদন্তে নেমে আগাগোড়া বিহার যোগ পাচ্ছে কলকাতা পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে বিহার পাড়িও দিয়ে দিয়েছেন গোয়েন্দারা। কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, দানা পাকাচ্ছে রহস্য। শুধু ভয় দেখাতে নয়,
শুক্রবার সুশান্ত ঘোষকে প্রাণে মারার পরিকল্পনা ছিল ধৃত আফরোজ ওরফে গুলজারের। তাকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই প্রথম নয়, এর আগেও দুবার তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছে আফরোজ, এমনটাই সূত্রের খবর। জুলাই মাসে আফরোজকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করে বিহারের কুখ্যাত দুষ্কৃতী ইকবাল। দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সাপ্লাই করা হয়। সেই অস্ত্র দিয়ে জুলাই এবং অক্টোবরে সুশান্তকে দুবার খুনের পরিকল্পনা করে আফরোজ, দুবারই ব্যর্থ হয়। থার্ড টাইম অর্থাৎ শুক্রবারও কাউন্সিলরকে খতম করার লক্ষ্য নিয়ে বেরিয়েছিল আফরোজ ওরফে গুলজার, এমনটাই সূত্রের খবর। শার্প শুটার যুবরাজ কুমারকে দুটি বন্দুক দিয়ে স্কুটারে তুলে দিয়েছিল আফরোজ, পাশাপাশি স্কুটার চালককেও একটি আগ্নেয়াস্ত্র দিয়েছিল সে। পুলিশের অনুমান, পালানোর সময় আগ্নেয়াস্ত্রটি খালে ছুঁড়ে ফেলে দেয় স্কুটার চালক। কসবার রাজডাঙ্গায় কাউন্সিলরের বাড়ি থেকে খানিকটা দূরে সেই খালে রবিবার ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের অনুমান, এই খাল ওপর দিয়ে যাওয়ার সময় তার নিজের আগ্নেয়াস্ত্রটি ছুঁড়ে ফেলে দিয়ে যায় এই খালের মধ্যে। সেই কারণেই কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই ডুবুরি নামিয়ে সেই খালের জলে তল্লাশি চলছে, যদি কোনোভাবে সে আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। প্রায় 1 ঘন্টা তল্লাশিতে খালে কোনো অস্ত্র মেলেনি। পরে খাল লাগোয়া ঝোপেও অস্ত্রের খোঁজ চালানো হয়। কসবার হামলার ঘটনায় এখনো পর্যন্ত যতটুকু তথ্য উঠে এসেছে তাতে পরতে পরতে মিলেছে বিহার যোগ। বিহার থেকে এসেছিল অস্ত্র, বিহার থেকে লোক এসে রেইকিও করে গেছিল। বিহারের বৈশালী থেকে এসেছিল 3 জন সুপারি কিলার, যাদের একজন ধৃত যুবরাজ কুমার। 3 যুবককে কালিন্দির একটি ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দেয় আফরোজ। সেই ফ্ল্যাটটিও রাম সিং নামে বিহারের এক বাসিন্দার। আফরোজের নিজের আদি বাড়িও বিহারের জামুইয়ে। মস্তান গুন্ডা অস্ত্র তোমাদের দল ছাড়া বাকি দলগুলোর কাছে কি আছে আমার জানা নাই। মুঙ্গের থেকে যে সাপ্লাই আছে সেটা তৃণমূলের গুন্ডাদের সুবিধার্থে, তৃণমূলের গুন্ডাদের প্রয়োজন মেটাতে আসছে মুঙ্গের থেকে অস্ত্রপাতি। কলকাতা এতদিন ছিল বাংলাদেশি ইসলামিক জঙ্গিদের সেফ হেভেন। এখন আমরা দেখছি যে ভাড়াটে খুনিদের অবাধ বিচরণ ভূমি হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ কলকাতা। এই নিয়ে তো ভাড়াটে খুনি লাগিয়ে মার্ডার করা বা সুপারি দিয়ে মার্ডার করার সংস্কৃতি পশ্চিমবঙ্গতে ছিল না। গত 13 বছরে তৃণমূল আমলে এই জিনিস আমদানি হল। আমাদের কাছে এটা অবাক লাগছে যে সাধারণ মানুষের চেতনা ফুরুক এবং এই সরকারকে সমূলে তারা বিদায় করুক। যে দুষ্কৃতী এই হামলার সঙ্গে যুক্ত, তাকে অ্যারেস্টের পর সে কি বলছে না বলছে এগুলো পুলিশ তাদের তদন্তের ক্ষেত্রে ব্যবহার করবে। ফলে সেখানে তার উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো মতামত সেটা। ইতিমধ্যেই কসবা কাণ্ডে তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ইনভেস্টিগেশন চলছে, ঘটনার মোটিভ কি আছে, কাদের কথাতে ওনারা এসেছিলেন এবং কারা পেছনে আছে টোটাল সিনিয়রিওতে, তো সেটা এখন ইনভেস্টিগেশন পার্টে আছে। তবে পুলিশ যথাযথ সাধ্য করে পুলিশ ইতিমধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছে এই কেসে। লালবাজার সূত্রে খবর, বিহার যাচ্ছে গোয়েন্দাদের একটি দল। তাদের অনুমান, হামলায় জড়িত বাকি 2 যুবক বিহারে পালিয়ে যেতে পারে। একই সঙ্গে স্কুটার চালক এবং ইকবালের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ইকবালের সঙ্গে পরিচয় কিভাবে, কতদিনের সম্পর্ক, আফরোজকে হেফাজতে পেয়ে সেই সব বের করতে চাইছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।